চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটি শাহরিয়ার কবির গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের হলে জনগণ মেনে নেবে না বলে বিএনপির দাবি, আজকে সমাবেশে তারেক রহমানের নতুন বার্তার ঘোষণা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্ট জনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। এছাড়া ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। আজ তাদের আদালতে তোলা হতে পারে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় মিরপুর থানার মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সাংসদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর বেইলি রোড থেকে রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা চাই ন্যায় বিচার হোক, কোনো অবিচার না হোক, কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা যেন আইনের অপব্যবহারের শিকার না হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক এসআই সাদাত হোসেনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হন। তিনি আরো বলেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে নির্বাচিত সরকার সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্টকালে হওয়া উচিত। কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ৩১ দফাতেই দ্বিকক্ষ পার্লামেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আলোচনায় বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন বিষয়েই কথা বলেন বিএনপি মহাসচিব। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন
এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারই সংবিধান বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে? সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি আহতদের পুনর্বাসনের দাবি জানান। আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 15 বছর দেশের মানুষের কথা বলার ও সভা সমাবেশ করার অধিকার সংকুচিত করা হয়েছিল। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গণতন্ত্র সমাবেশে প্রমাণ হবে বাংলাদেশের মানুষ কতটা গণতন্ত্র প্রিয়। ঢাকার এই সমাবেশে নারায়ণগঞ্জ ও গাজীপুরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে তিনি জানান। এছাড়া বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি করবে বিএনপি। এমন একটি পরিবেশ ছিল, বাক ব্যক্তি স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি সমাবেশ করার স্বাধীনতাও আমাদের সংকুচিত ছিল এবং ছিলই না প্রায় অনেক ক্ষেত্রেই। এই সমাবেশটি এমন একটি অবয়বে আমরা করার চেষ্টা করছি যার মাধ্যমে প্রমাণিত হবে এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, এদেশের মানুষ গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এবং এদেশের মানুষ বিএনপি এবং কর্তৃক ঘোষিত যে 31 দফা কর্মসূচি, যেটি এখন জনগণের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অবস্থান করছে। এদেশের মানুষের প্রয়োজনে সংবিধান সংশোধন করা উচিত বলে মত দিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী ও রাজনীতিবিদরা। তারা বলেছেন, সংবিধান এমনভাবে সংশোধন করতে হবে যাতে ক্ষমতা আর কারো কাছে কুক্ষিগত না হয়, নতুন করে স্বৈরাচার তৈরি না হয়। উচ্চ আদালতের 25 বিচারপতিকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। পাওয়া গেছে রিপোর্ট। বিচার বিভাগের সংস্কার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংবিধান নাগরিক ভাবনা শীর্ষক মত বিনিময় সভা SCBA সংবিধান সংরক্ষণ কমিটি এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের যৌথ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, আইনজীবী, বিচারপতি ও ছাত্র প্রতিনিধিরা। সংবিধানকে আরো গণমুখী, সহজ ও যৌক্তিক করার তাগিদ দেন তারা। আমেরিকা এত বড় দেশ, খুব ছোট্ট কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ এখন যেভাবে ইউনাইটেড এগেইনস্ট দি ফ্যাসিস্ট বা এগেইনস্ট ফ্যাসিজম, আমরা পারবো। সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মুঘল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে। বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মাধ্যমে যদি স্বয়ং
আমাদের ডক্টর ইউনূস স্যার যদি প্রধানমন্ত্রী হয় তিনিও স্বৈরাচার হতে বাধ্য হবেন। সুতরাং এই যে সংবিধান, বর্তমান সংবিধানকে অনতিবিলম্বে সংস্কার করতে হবে। বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি হস্তক্ষেপ হয়েছে বিচার বিভাগে। আইনমন্ত্রীর বান্ধবীর সুপারিশে জামিন লাভ, এইগুলি তো ছোটখাটো ব্যাপার। এছাড়াও আরো যে কত অরাজকতা, যেভাবে প্রমোশন এবং পদায়ন করা। গত ১.৫ দশকে বিরোধী দলের নেতা কর্মীদের নিপীড়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল এই বিচার বিভাগ। যে ২৫ জনের কথা যেটা বলা হয়েছে, আমি মনে করি পদত্যাগ করার জন্য 5 দিন দরকার কি? এটা তো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে। এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেন, এটা আশ্চর্যজনক বিষয়। অন্তর্বর্তী সরকারের কিছু ভুল ত্রুটি তুলে ধরে তা সংশোধনের তাগিদ দেন বক্তারা। পাশাপাশি ভালো কিছু পেতে সরকারকে সহায়তার আশ্বাস দেন অনেকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। সে সময় বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। শাহ আলম শাহের তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং দেশের সবুজ বেষ্টনী তৈরিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে বকুল, সোনালু, জাম, নিম, লেবু, জাম্বুরা, পেয়ারা সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। এই কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। বৃক্ষরোপণের পাশাপাশি হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফলদ ও ঔষধি গাছের চারা। প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। সব স্তরের লোকজন যদি আমরা একত্রিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে সুসংগঠিত হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগের প্রশংসা বিশিষ্টজনদের। ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি নিজেদের মাঝে উপলব্ধি করে একটি করে গাছ লাগায়, তাহলে আগামী দিনে তাদেরই এই বাসস্থল, তাদেরই পরিবেশ তারা আরো বেশি সুন্দর করতে পারবে। বৃক্ষরোপণ অভিযান, এই বৃক্ষরোপণ কর্মসূচি বাচ্চাদের মাঝে চ্যানেলে প্রকৃতি জীবন ক্লাব নিয়ে এসেছে। বাচ্চাদেরকে যে সুন্দর শিক্ষা দিচ্ছে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে, এটি খুবই একটি ভালো উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় হয়ে এই দেশের নেতৃত্ব দিবে এবং এই গাছগুলো তাদের দিয়ে রোপণ করা হচ্ছে। এই গাছগুলো বড় হয়ে সেটা সম্পদে পরিণত হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি চ্যানেল আই পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ উদ্যোগ সারা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এই উদ্যোগ 64টা জেলায় তারা করবে, এটা আশা রাখছি। পরিবর্তনের জন্য শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যাই নয়, দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সার্বিক সচেতনতা। সাবরিনা হাসান, চ্যানেল আই। গাজা ইসরায়েলি বোমা হামলায় অন্তত 38 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছে 10 জন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইয়েমেন ভিত্তিক সংগঠন হুথিকে অভিনন্দন জানিয়েছে হামাস।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ আবারও মিশর যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠক করবেন তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ব্লিংকেন দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করলেও যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হয়নি। নিটল টাটা, কৃষি সংবাদ। পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের আবহাওয়া ও মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এরই মধ্যে সাফল্য পেয়েছেন অনেকে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বান্দরবান জেলার রোয়াংছড়ি, থানচি সদর সহ বিভিন্ন উপজেলাতে ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। পাহাড়ে উৎপাদিত ড্রাগন ফল খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে রয়েছে প্রচুর চাহিদা। প্রতি কেজি ড্রাগন ফল বাজারে বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। ওটা অত্যন্ত সুস্বাদু। সমতলের চেয়ে পাহাড়ের ড্রাগন ফলনেই প্রচুর পরিমাণ সাইজেতেও বড় হয়, প্লাস আপনার যে কোনো বিষয়ে আপনার সৌন্দর্যের মধ্যে, ফিনিশিংয়ের মধ্যে সব কিছুতে ভালো হয়। আমাদের ড্রাগনের মানে সুস্বাদু, সাইজ বড়। আমাদের 3 জাতের ড্রাগন আছে এখানে বর্তমানে, লাল, সাদা এবং হলুদ। 2 একরের মতো জায়গা ড্রাগন চাষ করছে। গত বছরের থেকে এই বছর ড্রাগন ফলন ভালো হয়েছে। ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। প্রতি বছর ড্রাগন ফলের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আবাদ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষকদেরকে প্রশিক্ষণ দেই, কাটিং কোথায় ভালো কাটিং পাওয়া যায় সেটা তাদেরকে আমরা জানিয়ে দিই। কোন সময় এটা হারভেস্ট করলে সবচেয়ে বেশি মিষ্টি হবে সেই বিষয়গুলো তারা হাতে কলমে পরামর্শ দেন। চলতি বছরে বান্দরবান জেলায় 74 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 604 মেট্রিক টন। প্রতি হেক্টর জমিতে 8 থেকে 10 মেট্রিক টন ড্রাগন ফলের উৎপাদন হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। এবার যমুনা নদীর করাল গ্রাসে সিরাজগঞ্জের কাজীপুর। তীব্র ভাঙনে ধস দেখা দিয়েছে মেঘাই এলাকার নদীর ডান তীর রক্ষা বাঁধে। এলাকাবাসী বলছে, নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণেই এমন ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। যমুনা নদীতে পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল স্রোত আর ঢেউয়ের তাণ্ডবে ইতিমধ্যেই বিলীন হয়েছে কাজীপুরের মেঘা এলাকার নদীর ডান তীর রক্ষা বাঁধের 80 মিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ও সেনাবাহিনীর সহায়তায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধ করা হলেও অবৈধ বালু উত্তোলনে ভাঙন ঝুঁকিতে বাঁধের পশ্চিম পাড়ের কয়েকশত পরিবার, স্কুল, মাদ্রাসা, থানা ও খাদ্য গোদাম সহ বিভিন্ন স্থাপনা। শুধু আজকে না, কালকে না, এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয়। যখনই পানি একটু বেশি হয় তখন বাঁধ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীরা এসে কাজবাজ মোটামুটি করতেছে। আরও না করলে পারে এই নতুন মেঘায়, পুরান মেঘায়, পলাশপুর, বড়ইতলি এগুলা গ্রামগুলা ভেঙে যাবে। সংকট নিরসনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আমরা সরিয়ে নড়ে যায় ঠাই নিমু, তো তা নাই। বাড়িঘর আমাদের চলে গেলে আমাদের নিরুপায়, কিছুই নাই আমাদের। তাড়াতাড়ি যদি না সারা হয় তাহলে এই এলাকা ধরে উঠে যাবো। ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার বার্তা পানি উন্নয়ন বোর্ডে। আমরা সকাল থেকে এখানে জিও ব্যাগ কাজ বাস্তবায়ন করতেছি এবং এই কাজে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন আমাদের সহযোগিতা করতেছে। আমরা এই কাজটা ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি ফার্দার ভাঙন এক্সটেনশন হবে না এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি। যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায় এই পর্যন্ত আমরা কাজ করব এবং এলাকার লোকজনকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করতেছি। যমুনা নদীর ভাঙন প্রতিরোধে 2015 সালে বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ।
তবে নদীর পূর্ব পারে চর জায়গায় ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম পাড়ের তীররক্ষা বাঁধ। এই জনপদের জীবন জীবিকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর। 19 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে রোববার ঢাকা থেকে ভারতে পৌঁছায় টিম টাইগার্স। বিশ্রাম শেষে পরদিন ব্যাট বল হাতে মাঠের অনুশীলনে নামেন হেড কোচ হাতুরু সিং এর শিষ্যরা। প্রথমবারের মতো এই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে সাদা পোশাকে ক্রিকেট খেলবে নাজমুল শান্তর দল। বৈচিত্র্যময় উইকেটে পেসারদের দাপট থাকবে বেশি। পাকিস্তান সিরিজে আলো ছড়ানো নাহিদ রানারাও তৈরি হচ্ছেন রোহিত কোহলিদের হাঁটু কাঁপাতে। ব্যাটিংয়ে প্রতিটি সেশন নিজেদের করতে শান্ত লিটন মিরাজরাও ঝালিয়ে নিচ্ছেন নিজেদেরকে। ইংল্যান্ডে কাউন্টি শেষ হওয়ায় দ্রুতই লন্ডন থেকে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালে হলে জনগণ মেনে নেবে না বলে বিএনপির দাবি। আজকে সমাবেশে তারেক রহমানের নতুন বার্তার ঘোষণা। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।